কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব ২৪। ১৯৫৯ সালের ৯ই নভেম্বর সীমানা সমস্যাকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যেকার সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়। আমাদের পার্টি বরাবরই বলে এসেছে, দুই দেশের মধ্যে সীমানা নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে তার শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি চাই। দুই দেশের মধ্যে এই বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আর কোনো বিকল্প নেই। এখন ভারত সরকার অর্থাৎ জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সরকার বিরোধ মীমাংসার জন্য আলাপ আলোচনার নীতি গ্রহণ করেছে। অথচ এই আলোচনার দাবি জানানোর জন্য কেন্দ্রীয় সরকার আমাদের পার্টির বহু নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছিল। আমি অন্য একটি অধ্যায়ে এই প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখানে চীন ভারত সম্পর্কের প্রশ্নে পার্টির বক্তব্য তুলে ধরা হচ্ছে। ৫ই নভেম্বর ১৯৫৯ অবিলম্বে চৌ নেহেরু বৈঠকের জন্য চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাই এক প্রস্তাব দেন। এই প্রস্তাবে বলা হয়েছে, উভয় পক্ষের ফৌজের মধ্যে ২৫ মাইল ব্যবধান সৃষ্টি করতে হবে। মীমাংসা সাপেক্ষ অবস্থার স্থিতাবস্থা বজায় রাখতে হবে। প্রশাসনিক অপসারণ কার্য নিষ্পন্ন হবার পর উভয় পক্ষ ওই এলাকায় বেসামরিক প্রশাসনিক লোকজন ও নিরস্ত্র পুলিশ মোতায়েন করবে। জানা গেছে, চৌ এন-লাইয়ের উপরোক্ত প্রস্তাব নেহেরু গ্রহণে এক প্রকার রাজি ছিলেন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার অপর কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর চাপে নেহেরু তাঁর সমর্থন তুলে নেন। প্রশ্নটি সংসদের ২ সভাগৃহে উপস্থাপিত হয়েছিল। সেই সময় নেহেরু হ্যাঁ বা না কিছুই বলেননি। ১৪ই নভেম্বর ১৯৫৯ কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদের মিরাট অধিবেশনে চৌ নেহেরু বৈঠকের দাবি তোলা হয়। ২২শে নভেম্বর ১৯৫৯ সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার দাবিতে কমিউনিস্ট পার্টি এবং মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে কলকাতার ময়দানে এক বৃহৎ সমাবেশ হয়। আমি ওই সমাবেশে সীমান্ত প্রশ্নে পার্টির বক্তব্য ব্যাখ্যা করি। ২৩শে নভেম্বর ১৯৫৯ চীন ভারত সীমান্ত বিরোধের উপর বিধানসভায় বিতর্কে অংশগ্রহণ করে আমি বলি, চীন ভারত সীমান্ত বিরোধের সুযোগ নিয়ে দেশের অভ্যন্তরে যে প্রতিক্রিয়াশীল শক্তিগুলি মাথাচাড়া দিয়ে উঠেছে তার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার পথে এই বিরোধ নিষ্পত্তি করা ছাড়া অন্য কোনো পথ নেই। ভারত ও চীনের প্রধানমন্ত্রীর অবিলম্বে এক বৈঠকে বসার প্রয়োজন দেখা দিয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে চীন ভারত সমস্যা সম্পর্কে আমাদের পার্টির বক্তব্য এবং অপর বিরোধী দলগুলির বক্তব্যের মধ্যে মৌল পার্থক্য ছিল, কিন্তু এই পার্থক্য যৌথ আন্দোলন ও অভিযানের পথে বাধা সৃষ্টি করেনি। চীন ভারত সীমান্ত বিরোধ নিয়ে কমিউনিস্টদের বিরুদ্ধে কংগ্রেস হীন অপপ্রচারের আশ্রয় নিয়েছিল। ১৪ই ডিসেম্বর ১৯৫৯ কংগ্রেসীদের এক মিছিল সুবোধ মল্লিক স্কোয়ারে খাদ্য আন্দোলনে নিহত শহীদ বেদিতে অগ্নিসংযোগ করে। প্রতিবাদে দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে হেমন্ত বসু, অমর বসু প্রমুখ এক বিবৃতিতে বলেন, বিবৃতিতে স্বাক্ষরদানকারীদের মধ্যে আমিও ছিলাম। চীন ভারত বিরোধ সম্পর্কে মতভেদ থাকতে পারে, কিন্তু কংগ্রেস পার্টির শহীদ স্মৃতির প্রতি অবমাননায় এটাই প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা যে চীন ভারত সীমান্ত বিরোধ বিষয়ক আন্দোলন শুরু করেছেন তার পেছনে কোনো দেশাত্মবোধ নেই। এর আসল উদ্দেশ্য হলো গণতান্ত্রিক আন্দোলন ধ্বংস করে পশ্চিমবঙ্গের সমগ্র রাজনৈতিক অবস্থাকে বিষাক্ত করা। ২রা এপ্রিল ১৯৫৯ কলকাতার মহাজাতি সদনে এশিয়া আফ্রিকা সংহতি সম্মেলন শুরু হয়। সভানেত্রী ছিলেন শ্রীমতী রামেশ্বরী নেহেরু। তিনি তার ভাষণে চীন ভারত মৈত্রী দৃঢ় করার আহ্বান জানান। আমি আমার ভাষণে বলি, সাম্রাজ্যবাদীদের কবল থেকে এশিয়া আফ্রিকার মুক্তির জন্য সংহতি আন্দোলন দৃঢ় করতে হবে। ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তাঁর প্রেরিত বাণীতে বলেন, এশিয়া আফ্রিকা সমতার ভিত্তিতে সারা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। ১৯৫৯ সালের ঘটনাবলীর আরও কিছু বিবরণ দিয়ে এই অধ্যায় শেষ করছি।
সংক্ষিপ্ত হলেও ঘটনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 13ই মার্চ 1959 ডাক্তার হীরেন চ্যাটার্জি পশ্চিমবঙ্গ বিধানসভায় এক সংবাদ পেশ করেন, স্বাধীনতা পত্রিকার নতুন রোটারি মেশিন বসানোর জন্য মধ্য কলকাতায় একটি বাড়ি নেওয়া হয়েছে। বাড়ি নেওয়ার ব্যবস্থা যখন শেষ পর্যায়ে এসেছিল, তখন সেই বাড়িটি কংগ্রেস হঠাৎ রিকুইজিশন করে নেয়। বাড়িটি 22 নম্বর গিরিবাবু লেনে অবস্থিত ছিল। বাড়িটি নেবার জন্য পার্টি 2 মাস ধরে কথাবার্তা চালিয়েছিল। যখন বাড়িটি নেবার সিদ্ধান্ত পাকা হয়, তখন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান রায় হঠাৎ শিক্ষা দপ্তরের জন্য এই বাড়িটি রিকুইজিশন করে নেয়। উদ্দেশ্য ছিল স্বাধীনতা প্রকাশ যে কোনো উপায়ে বানচাল করে দেওয়া। কিন্তু কংগ্রেস সরকারের এই হীন চক্রান্ত ব্যর্থ হয়। 16ই এপ্রিল 1959 স্বাধীনতা পত্রিকার জন্য নতুন বাড়ি স্থির হয় 25 নম্বর পার্ক লেন। এই বাড়িতেই চীন থেকে কেনা নতুন রোটারি মেশিন বসানো হয়। ডাক্তার বিধানচন্দ্র রায় বিধানসভায় এই গুরুতর অভিযোগের কোনো জবাব দেননি। 1959 সালের অক্টোবর মাসে পশ্চিমবঙ্গে সর্বনাশা ও ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যা ত্রাণের জন্য পার্টির আহ্বানে পার্টি কর্মীরা ঝাঁপিয়ে পড়েন। সরকার যে ত্রাণ সামগ্রী বন্টন করে, প্রয়োজনের তুলনায় তা অতি নগণ্য। হরেকৃষ্ণ কোঙার, আবদুল্লাহ রসুল, সৈয়দ সাহেদুল্লাহ ও আমাকে নিয়ে গঠিত একটি পার্টি বর্ধমানের বন্যার বিধ্বস্ত অঞ্চলগুলি পরিদর্শন করে। খুব সম্ভব বিনয় চৌধুরীও এই টিমে ছিলেন। 9ই অক্টোবর 1959 বন্যা দুর্গতদের সাহায্যের জন্য পার্টির পশ্চিমবঙ্গ কমিটির আহ্বানে রাজ্যব্যাপী গণসংগ্রহ দিবস পালিত হয়। বর্ধমানে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর প্রতিনিধি দলের পক্ষ থেকে আমি এক বিবৃতি দিই। আমি বলি, আমরা বর্ধমান, গুসকরা, পশ্চিম মঙ্গলকোট, কাটোয়া, কালনা, হুগলির বলাগড় অঞ্চল সফর করেছি। আমাদের পার্টির অনেক বিধানসভার সদস্য ও কর্মী পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে দুর্গত জনগণের সাহায্যের কাজে নেমে পড়েছেন এবং বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করেছেন। কিন্তু সরকারের আমলাতান্ত্রিক অব্যবস্থা, অকর্মণ্যতা ও দলীয় রাজনীতির ফলে জনসাধারণের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছচ্ছে না। এর অবিলম্বে প্রতিকার দরকার। একটি হিসেব অনুযায়ী এই বন্যায় 143 জনের জীবনহানি ঘটে। 19শে মে 1959 পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়কে একটি চিঠি দিই। রাজ্যের 87টি পৌরসভার শ্রমিক কর্মচারীদের সংগ্রাম কমিটি সিদ্ধান্ত নেয় নিম্নতম বেতন হার চালু ও কাজের সময় সম্পর্কে সাম্প্রতিক সরকারি প্রেস নোট প্রকাশের ফলে রাজ্যব্যাপী প্রস্তাবিত ধর্মঘট 20শে জুন 1959 পর্যন্ত স্থগিত রাখার। এই পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীকে আমি উক্ত চিঠি দিই। ওই চিঠিতে আমি আরও বলি, পৌর শ্রমিক কর্মচারীদের ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তে সমস্যা সমাধানের যে সুযোগ সৃষ্টি করেছে, তাতে অবস্থার পুনরায় অবনতি হতে দেওয়া ঠিক হবে না। সমস্যা সমাধানের জন্য কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আগে যা বলা হয়েছিল তা পুনরাবৃত্তি করা হচ্ছে। প্রস্তাবগুলি হল: 1. রাজ্যের সমস্ত রাজস্ব সরকার কর্তৃক আত্মসাৎ করার পদ্ধতি পরিত্যাগ করে পৌরসভাগুলিকে নিয়মিত ও পর্যাপ্ত সাহায্যের ব্যবস্থা করা। 2. প্রমোদ কর থেকে সংগৃহীত সমস্ত রাজস্বই স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলিকে দেওয়া। 3. রাস্তাঘাটের উপযুক্ত রক্ষণাবেক্ষণে মোটর ভেহিকলস ট্যাক্সের উপযুক্ত অংশ অর্পণ। 4. বঙ্গীয় পৌর আইন সংশোধন। 5. নিদারুণ আর্থিক সংকটগ্রস্ত পৌরসভাগুলির জন্য পৌরকর্মীদের গৃহভাতা ও মহার্ঘ ভাতার জন্য সরকার কর্তৃক বিশেষ সাহায্য দান। পশ্চিমবঙ্গের তৎকালীন কংগ্রেস সরকার একটি প্রস্তাবও গ্রহণ করেনি। বামফ্রন্ট সরকারের শাসনেই অনেকগুলি প্রস্তাব রূপায়িত হয়েছে।